বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের ১৬ কোটি মানুষের আশা ভরসার প্রতীক। দেশের ৬৪ জেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ আইনি প্রতিকারের আশায় ছুটে আসে দেশের সর্বোচ্চ এই ন্যায় আলোয়ে। সুপ্রিম কোর্টে ৫ সহস্রাধিক আইনজীবীর নিত্য পদচারণায় মুখরিত। হাজারো আইনজীবীর মধ্যে অনন্য যিনি গণমানুষের অধিকার ও দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় দীর্ঘ ৪০ বছর ধরে আইনি লড়াই করে চলেছেন। আইনবিদ সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা তাকে লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের জনস্বার্থে মামলায় সে নিজেকে অত্যন্ত উজ্জীবিত করেছে। অভিযোগটা চুরির। গাছের সঙ্গে বেঁধে ইচ্ছে মতো লাঠি পেটা করা হয় গৃহবধূ ববিতা খানমকে। দরিদ্র পিতার ঘরে জন্ম তার। সচ্ছল স্বামী সেনা সদস্য। স্বামী, ভাসুর, শ্বশুর যৌথ সিদ্ধান্তে সল্লাসে অসুরের মতো পেটানো হয় তাকে। ঘটনাটি ২০১৫ সালের ৩০ এপ্রিলের। ঘটনাস্থল নড়াইল, লোহাগড়া উপজেলার শালবরাবত গ্রাম। সংবাদ মাধ্যমে খবর বেরুতেই বিহিত ব্যবস্থা চেয়ে হাইকোর্টে ছুটে যান HRPBর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তুলে ধরেন নিদারুণ এই ঘটনার আদ্যোপান্ত। তাকে গাছের সঙ্গে বেঁধে এক সেনাবাহিনীর সদস্য তাকে নির্যাতন করেছিল। পত্রপত্রিকা এসছে, কিন্তু থানা কোনো মামলা নিচ্ছিল না, কারণ যেহেতু সেনাবাহিনীর একজন লোক সেখানে মামলা নিতে সাহস পাচ্ছিল না। আমি তখন মামলা করলাম। এই মামলা করার প্রেক্ষিতে তখন কিন্তু সেই মামলায় ওই সেনাবাহিনীর লোককে কিন্তু গ্রেপ্তারও করা হলো। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের তৎকালীন ডিভিশন বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন ববিতা নির্যাতনকারীদের। গ্রেফতার করা হয় শফিকুল শেখ, হাসান শেখ, সালাম শেখ, জিরিন আক্তার, কালাম শেখ, নানু শেখ ও কাশীপুর ইউপি আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজুকে। মঞ্জিল মোর্শেদ একজন মেধাসম্পন্ন আইনজীবী হিসেবে ধীরে ধীরে সে প্রসার লাভ করতে থাকল এবং আমরা দেখলাম যে এই উপমহাদেশে যারা জনস্বার্থে মামলা করে তাদের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। নদী বিধৌত বৃহত্তর বরিশালের সন্তান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ১৯৫৯ সালে ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী মিয়া। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, সেটা আমাদের এলাকায় একটা স্কুল ছিল, ১৯০৩ সালের স্কুলটা। ওই স্কুলের পরে কলেজে পড়াশোনা, এবং কলেজের পড়াশোনার পরেই আসলে আমাকে চেয়েছিল, আমার বাবা চেয়েছিলেন যে আমি একটা চাকরি টাকরি করি, কারণ সংসারের আমাদের যে আর্থিক যে দুরবস্থা সেটা ছিল, খুব সচ্ছলতা ছিল না, যার কারণে। কিন্তু আমি যে কোনো কারণে হোক, বিভিন্ন বিষয়, যেহেতু আমাদের এলাকাটা ছিল খুব রাজনৈতিক সচেতন, এবং এখানে বিভিন্ন রকম কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে আপনার মুসলিম লীগ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং কালচারাল ইয়েটাও ছিল খুব। তো ওর মধ্যে দিয়ে বড় হয়েছি, এবং এক সময় আপনার যে কোনো একটা কারণে শহীদ দিবসে ২১শে ফেব্রুয়ারিতে আমাদের মধ্যেই দুই পক্ষের মধ্যে একটি মারামারি হয়, এবং সেই প্রেক্ষিতে একটা মামলাও হয়। এবং সেই মামলায় পড়ে মূলত ওই সময়ের থেকে আমার প্রথম চিন্তাটা আসলো যে আমি লয়ার হব প্রফেশনে। কেন ওখানে দেখলাম কোর্টে যাওয়া, সেক্ষেত্রে কোর্টে কিভাবে ফেস করা হয়, কিভাবে মানুষকে অভিযুক্ত করা হয়, কিভাবে অব্যাহতি দেওয়া হয়, এবং লয়ারের ভূমিকাটা ওখানে খুব মুখ্য। যে আমি আসলে প্রথম থেকে একটু স্বাধীন চেতা ছিলাম, তা আমি বুঝতে পারছিলাম যে আমি হয়তো চাকরি কারো অধীনে করতে পারবো না।
তা আমি ঝালকাঠি থেকে যখন ডিগ্রি পাশ করলাম, এরপরে আমি ঢাকাতে আসলাম। আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে জৌড়া কলেজ ছিলাম আমি। ওখান থেকে আমার সাবজেক্ট আমি পড়াশোনা করতাম, এবং আমি একই সাথে আবার আমি সেন্ট্রাল ল কলেজে ল পড়াও শুরু করেছিলাম। তো ঢাকার বিশেষ সময়টা খুব কঠিন ছিল, কারণ আমার বাবা ওইভাবে সচ্ছল ছিলেন না যে আমাকে এখানে থেকে পড়াশোনা করানোর মাসিক যে অর্থ দিবেন সেটার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, আমারটা আমি নিজেই টিউশনি করাতাম, এবং সেই টিউশনির যে অর্থ টাকা পেতাম সেটি দিয়ে কিন্তু আমি আমার পড়াশোনা বা থাকা সবকিছু আমি নির্বাহ করতাম। এর মধ্যে আমি ল পরীক্ষা দিলাম, লয় পাশ করলাম, এবং পাশ করার পরে কিন্তু আমি প্রথম প্রফেশনে জয়েন করলাম ঢাকা বারে। 1988 সালে তিনি ঢাকা বারের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 1991 সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। কয়েক বছর বিচারিক আদালতে কাজ করে এনরোলড হন হাইকোর্টে। এটা খুব কঠিন সময় ছিল, কারণ তখন আপনার আপনি জানেন যে আমার ওখানে তো কেউ ছিল না, তেমন কোনো পরিচিত বা কোনো কিছু ছিল না। যখন আমি ল পাস করলাম, এরপরে তো এনরোলমেন্ট হলো, এবং আমি কিন্তু কোর্টে যাওয়া শুরু করলাম, যদিও আমি তখনও জৌলকালে থাকি। এবং ওই ইউনিভার্সিটিতে থাকাকালীনই কিন্তু আমার সঙ্গে, আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে আমার পরিচয়, এবং বেশ 2-3 বছরই আমাদের সম্পর্ক ছিল। এবং ওই 88-তে আমি যখন প্র্যাকটিস শুরু করলাম, এবং তারপরেই আমি আরামবাগে তখন বাসা নিলাম, এবং তখন আমি অক্টোবর মাসে আমি বিয়েও করলাম। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলামের স্নেহ সান্নিধ্য পেলেন। আমিরুল ইসলাম জনস্বার্থে বহু মামলা করতেন। সঙ্গে থেকে মঞ্জিল মোর্শেদ শিখলেন অনেক কিছু। জুনিয়র হিসেবে প্র্যাকটিস করলেন 5 বছর। এর সাথে যুক্ত হল ছাত্রজীবনে কোর্ট কাচারিতে অর্জিত তিক্ত অভিজ্ঞতা। শৈশবে সমাজের মানুষের নানা সমস্যা তাকে আলোড়িত করত। 2009 সালে ডাক পেয়েছিলেন হাইকোর্টে বিচারপতি হওয়ার। ততদিনে স্বাধীন আইন পেশা ও জনস্বার্থের মামলায় অবস্থান শক্তপোক্ত। ভাবলেন বিচারপতির পদ তো একটি চাকরি, এতে রাজি হলে ভেস্তে যেত জীবনের লক্ষ্য। মেধাবী এই আইনজ্ঞ নিজের রুটি রুজির জন্য আইন পেশায় নিয়োজিত হলেও দেশের পরিবেশ প্রতিবেশ বিপর্যয় এবং জনস্বার্থের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনা বিভিন্ন দৈনিক এবং সংবাদে দেখে বিচলিত হয়ে ওঠেন। আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং খুব বিশিষ্ট আইনজীবী জনাব মঞ্জিল মোর্শেদ, উনি খুব স্বল্প সময়ে বাংলাদেশে জনস্বার্থে যে মামলাগুলো পরিচালনা করেছেন, যেটার একটা সুদূর প্রসারী একটি প্রভাব সমাজের মধ্যে রয়ে যায়। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও দেশের তৃণমূল মানুষের অধিকার রক্ষায় গড়ে তোলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে সংগঠন। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এটা কিন্তু একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং এই সংগঠনের নামেই কিন্তু আমরা কাজগুলো করছিলাম, আমরা যারা সংগঠনের মেম্বার। কিন্তু সমস্যা ছিল, সবাই তখন এটাকে একটা এনজিও মনে করে, এটা একটা প্রফিটেবল কাজ মনে করা শুরু করলো। কিন্তু আমরা কিন্তু প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদিও এনজিও, কিন্তু আমরা এই কাজের জন্য বিদেশি কোনো সাহায্য নেব না, বা বাংলাদেশের কোনো লোকের কাছ থেকে আমরা কোনো সাহায্য নেব না। আমরা আমাদের যে ইনকামের থেকে একটা অংশ আমরা খরচ করে আমাদের সাধ্যমতো আমরা কাজগুলো করব। মানে এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে আমরা জনস্বার্থের মামলা করিনি। অবশ্যই আমাদের মামলার সোর্সগুলো কিন্তু ছিল পত্র পত্রিকার নিউজগুলো, অর্থাৎ 90% মামলাই কিন্তু আমাদের হতো পত্রিকা দেখে। সংবিধান সমুন্নত রাখা, আইনের নানা অসঙ্গতি, খাদ্য ও ভোগ্য পণ্যে ভেজাল, পরিবেশ, খাল বিল, নদী নালা, পুকুর, বায়ু, শব্দ, স্বাস্থ্যসেবা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সুরক্ষা, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, রাস্তাঘাট সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রবাসী ও অনাবাসী বাংলাদেশি নাগরিকের অধিকার রক্ষায় নিরন্তর কাজ করছেন তিনি। মঞ্জিল মোর্শেদ সাহেব এই মামলাগুলো দায়ের করা, মামলার ফলাফলটাকে জনগণের পক্ষে নিয়ে আসা,
এই বিষয়গুলো ওনার মধ্যে একটা ইনহেরেন্ট একটা প্রবণতা কাজ করেছে এবং তিনি সবসময় সাফারার পিপলের পক্ষে দাঁড়িয়েছেন। বরিশালের উজিরপুরে শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিটন পাণ্ডে এবং বরিশাল রেঞ্জের ডিআইজিকে কাঠগড়ায় তুলেছিলেন মঞ্জিল মোর্শেদ। 2012 সালের 19 অক্টোবর নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে শিক্ষকের মর্যাদাহানির এ ঘটনা। উজিরপুর বরিশালে এক লোক ছাত্রলীগ করত, তাকে হেডমাস্টার আপনার চাকরি দেয় না, যেহেতু সে ইন্টারভিউতে পাশ করে নাই। তখন তাকে হেডমাস্টারকে গলায় জুতার মালা দিয়ে পুরো বাজার ঘুরিয়েছিল। এটি পত্রিকায় আসলো। আমি তখন একটা জনস্বার্থের মামলা করলাম এবং সেই মামলায় আপনারা জানেন, মামলা হওয়ার পরে তারপরে ওই লোকটা চলে গেল ইন্ডিয়াতে। তখন এরপরে আমরা যখন বললাম যে আসামিকে গ্রেপ্তার করার জন্য, তখন পুলিশের সুপারকে আদালত নির্দেশ দিলেন। পুলিশ সুপার আদালতে এসে বসলেন, ও তো আর দেশে নাই, ইন্ডিয়া চলে গেছে। তখন আমরা বললাম যে তার ফ্যামিলি এখানে আছে, যে কোনো ভাবে হোক তাকে আনতে হবে। তখন কোর্ট বলল পুলিশ সুপারকে যে আপনি 7 দিনের মধ্যে নিয়ে আসবেন, নাহলে আপনাকে আমরা আইনগত ব্যবস্থা নেব, আপনি আদালতের আদেশ মানতেই হবে। তখন দেখেন এই পুলিশ সুপার ওই আসামির বাপ মাকে ধরে রিকোয়েস্ট করে ইন্ডিয়াতে তার সঙ্গে কথা বলে বাপ মায়ের মাধ্যমে ওই ছেলেকে দেশে নিয়ে আসছে, তারপরে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। ধ্বংসপ্রাপ্ত প্রায় দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় মঞ্জিল মোর্শেদ জনস্বার্থে দায়ের করেছেন অসংখ্য মামলা। এর মধ্যে বেগম রোকেয়ার বসতভিটা, বগুড়ার মহাস্থানগড় সংরক্ষণ ও জমি পুনরুদ্ধার। বগুড়ার মহাস্থানগড় আপনি জানেন যে আমাদের সবচেয়ে একটা ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক এলাকা, সেটিকে ওই জায়গাটাকে নষ্ট করে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করলো, বিরাট একটা মসজিদ। এটিও আমি আদালতে চ্যালেঞ্জ করলাম, যেটা প্রত্নতাত্ত্বিক এলাকা, মসজিদ করলে পাশে করবে। সেখানে রায় হয়েছে, ওখানে ওভারব্রিজ করে ওই পাশে জায়গা নিয়ে মসজিদ করার পরিকল্পনা সরকারকে দিয়েছে কোর্ট, এবং সেইভাবে হয়েছে। ঢাকার লালবাগ কেল্লার জমি পুনরুদ্ধার। লালবাগ ফোর্টের বিষয়টি বিগত সরকারের সময় স্থানীয় একজন প্রভাবশালী এমপি তিনি এই ফোর্টের কিছু জায়গায় অট্টালিকা তৈরি করলেন। এটা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের দৃষ্টিতে আসলো। তিনি একমাত্র আইনজীবী যিনি এই বিষয়টির প্রতি মনোযোগ দিলেন। এই যে লালবাগ কেল্লা, আপনি জানেন যে এখানে 66 বছর ধরে এই লালবাগ কেল্লার ভিতরে 2টি বাড়ি দখল করেছিল, তাদের নামে রেকর্ডপত্র সবকিছু। এখানে কেউ কল্পনাও করে নাই যে এটা উচ্ছেদ করা যাবে। কিন্তু আমি যেই মামলাটা করলাম সেটা আপিল বিভাগ পর্যন্ত গেল, রিভিউ হলো, তারপরে কোনোভাবে আদালতের মাধ্যমে প্রথম আদালত বলে দিল যে এটা সিএস রেকর্ডের মালিক, এখানে কোনো স্কোপ নাই। পরে আবার রিভিউ করলাম যে দেখা যাচ্ছে লালবাগ কেল্লাটা হলো স্কোয়ার, কিন্তু স্কোয়ারের ভিতরে আরেকজনের বাড়ি কিভাবে আসবে। তো এই ম্যাপটা দেখানোর পরে তখন কোর্ট আবার একটা কমিটি করে দিল। সেই কমিটি একটা রিপোর্ট দিল যে হ্যাঁ, এটা ওই সময় সিএস রেকর্ডের আগেই তারা এখানে ভিতরে তাদের অবস্থানটা তারা নিয়েছে। এটা যদিও লালবাগ কেল্লার জায়গা। এই প্রেক্ষিতে পরবর্তীকালে হলো সেটি উচ্ছেদ করার জন্য কন্টেম্প ফাইল করলাম, এবং কন্টেম্প ফাইল করার পরে আপনি জানেন যে যখন আদালতের নির্দেশে উচ্ছেদ করতে গেল, স্থানীয় সংসদ সদস্য কিন্তু ওখানে 50,000 লোক জমায়েত করে প্রথম দিন উচ্ছেদ করলে দিল না। ওইখানে যে তখন এমপি ছিলেন হাজী সেলিম সাহেব, তখন এই র‍্যাব ট্যাব সবাইকে উনি 50,000 লোক নিয়ে কিন্তু সেখানে বাধা দিয়েছিলেন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাইকোর্টের নির্দেশনা এসেছে তার মামলায়। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থাটা কি ছিল? সেখানে ছিল, ওখানে মদ চলতো, জুয়া চলতো, রাতের বেলা অসামাজিক কার্যকলাপ এবং আপনার ময়লা থাকতো। শহীদ মিনারের অবস্থা তো এরকম থাকার কথা না। তখন আমি দেখলাম এবং দেখার পরে একটা মামলা করলাম। সেই মামলা করে শহীদ মিনারের মর্যাদা রক্ষা করার জন্য। সেই মর্যাদা রক্ষা করতে গিয়ে সেই মামলায় কিন্তু আপনি জানেন যে অনেকগুলো নির্দেশনা এসছে এবং সেই নির্দেশনাগুলো পালন হয়েছে, এবং যার ফলে কিন্তু এখন মোটামুটি একটা পরিবেশ আছে। যদি এটা কন্টিনিউয়াস মনিটরিং করা দরকার। শুধু তাই নয়, শহীদ মিনারের পিছনে আপনি জানেন যে ওখানে 1 বিঘা জায়গা আছে, যেটা কিন্তু মাজার রিলেটেড বস্তি দখল করে নিয়েছিল। ওইটাকে উচ্ছেদ করতে পারতো না, যেহেতু ওই সামনে তারা মাজার রেখেছিল। ওটি কিন্তু আমি একজনের পক্ষে মামলা করেছিলাম। সেই মামলায় কিন্তু ওই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল। শুধুমাত্র মাজারের যে জায়গাটা, সুনির্দিষ্ট মাজারটা, ওটি এখানে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে 450 নদী। এসব নদীকে জীবন্ত সত্তা এবং তুরাগ নদীকে লিগ্যাল পার্সন ঘোষণা আসে মঞ্জিল মোর্শেদের দীর্ঘ আইনি লড়াইয়ের প্রেক্ষিতে। এখনকার তুরাগ এবং বুড়িগঙ্গার জনক যদি আমি মঞ্জিল মোর্শেদ সাহেবকে বলি, এটা খুব অত্যুক্তি হবে না। ওনার এক রিট মামলা করলে রিটের ফলাফল হিসাবে কোর্ট
সিদ্ধান্ত দিয়ে দিল CSRS পর্চার দাগ নাম্বার দেখে যেখানে নদী ছিল সেখানে কোনো প্রশাসনিক নির্দেশ লাগবে না, নদীগুলোকে আবার সেই পুনরায় সেই জায়গায় নিয়ে যেতে হবে। এবং শুধু তুরাগার না, বুড়িগঙ্গা নয়, সারা দেশের নদীগুলোর ক্ষেত্রে এটা প্রবাহিত হবে। দখলকারীদের বিরুদ্ধে উদ্ধার করা, দূষণ বন্ধ করা, এগুলোর অনেকগুলো রায় আছে। প্রায় 30-40টা 50টা মামলা তো নদী নিয়ে আমরা করেছি এবং সেগুলো সবই কিন্তু নির্দেশনা আছে। তুরাগ নদী, শীতলক্ষা, বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের 4 নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর জমি রক্ষায় হাইকোর্টের নির্দেশনা এসেছে তার মামলায়। 4 নদীর মামলা, আপনি জানেন যে ঐতিহাসিক মামলা, দুটো মামলা হয়েছে। একটা তুরাগ নদী নিয়ে মামলা আলাদা করেছিলাম। প্রথম হলো 4 নদীর মামলায় কিন্তু অনেক নির্দেশনা হয়েছে, প্রায় 1800 স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবং নদী আজকে যেভাবে আছে বুড়িগঙ্গা, ওই মামলাটা যদি ওই সময় না হতো, রায় না হতো, তো আজকে বুড়িগঙ্গায় আপনি হেঁটে চলে যেতেন ওপাশ থেকে। কিন্তু এখন কিন্তু দুই পাশে সিমেন্টেড করে দিয়েছে। যেটুকু হয়তোবা নদীর জায়গায় কিছুটা কমেছে, সম্পূর্ণ জায়গাটা উদ্ধার করতে পারে, কিন্তু যাও হয়েছে সেটি তো একটা হলো যে আর কেউ ক্রস করতে পারছে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এখানে কিন্তু যখন উচ্ছেদ হয় তখন কিন্তু কয়েকজন এমপি, সেটা ওই সময়ের দল যারা ছিল, দল এবং বিরোধী দল সবাই কিন্তু এমপি ছিল, তারা দখলদার ছিলেন, তাদেরকেও কিন্তু উচ্ছেদ করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের উপরে অনেক চাপ ছিল। প্লাস হলো বুড়িগঙ্গার দূষণ নিয়ে আমরা একটা মামলা করেছি, শুধু নদী দখল না, দূষণ, অর্থাৎ এই পানিটাই কিন্তু আমাকে ওয়াসা দিচ্ছে, অথবা ওই পানিটা যদি বেশি দূষিত হয় সেটা কিন্তু ওয়াসার ট্রিটমেন্ট করতে পারে না, আমার শরীরে চলে আসতেছে, এটি একটা ব্যবস্থা। এই জন্য অনেকগুলো ব্যবস্থা হয়েছে। সবচেয়ে হাজারিবাগ যখন চলে যায়, তারপরে শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওরা ওদের সব ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো, ওয়েস্ট গুলো নদীর নিচ থেকে পাইপ দিয়ে নদীর মধ্যে ফেলে দিত। এটি আমি বন্ধ করেছি। ওরা এখন আপনার ইটিপি চালু করেছে, তারপরে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ আদালত তাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছিল। আর একটা নির্দেশনা আছে, সেটা হলো বুড়িগঙ্গার পাশে যে সমস্ত বাড়িঘর আছে প্রত্যেককে সেফটি ট্যাঙ্ক করতে হবে। কেউ সেফটি ট্যাঙ্ক করে নাই, এবং আইনে আছে ওয়াসা লাইন দিবে পানির যদি সেফটি ট্যাঙ্ক থাকে, কিন্তু ওয়াসা সবাইকে লাইন দিয়েছে, কারো সেফটি ট্যাঙ্ক নাই। এটাও আদালত ওয়াসাকে একটা টাইম দিয়ে বলেছেন ইমিডিয়েটলি সেফটি ট্যাঙ্ক গুলো করার জন্য, তাহলে পরে বুড়িগঙ্গার পানির যে দূষণ সেটা অনেকটা কমবে। হাতির ঝিল লেকে বাণিজ্যিক স্থাপনা, দোকানপাট নির্মাণ বন্ধের নির্দেশনা নিয়েছেন তিনি। হাতির ঝিল, আপনারা জানেন যে হাতির ঝিলে কিন্তু এই যে রাস্তাটা করা হয়েছিল গুলশানের সঙ্গে ঢাকার যোগাযোগটা খুব দ্রুত করার জন্য, এবং সেখানে যাতে মানুষ তাড়াতাড়ি আসতে পারে অফিস আদালতের সময়, সেখানেও ব্যবসায়িক ভাবে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে সেগুলো বরাদ্দ টরাদ্দ দিয়েছিলেন। সেটির ব্যাপারে আমরা একটা মামলা করেছিলাম, সেটি কিন্তু এখনো চলমান আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য রক্ষা, বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ, স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেন মঞ্জিল মোর্শেদ। আমাদের যে খুব দুইটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে টুরিস্টরা যায়, কক্সবাজার সি বিচ, কুয়াকাটা সি বিচ, এখানে কিন্তু দখল হচ্ছিল, প্রচুর দখল হচ্ছিল, এবং কুয়াকাটা সি বিচে তো ওখানে হাউজিং করে বিক্রি করা শুরু করেছিল, এবং সেখানে আমি জনস্বার্থে মামলা করেছি। এবং এই মামলাটা খুব ইম্পর্টেন্ট যে আমার এগেইনস্টে ছিলেন আমার সিনিয়র বেশির আমির সাহেব। তো ওই মামলায় কিন্তু আমাদের পক্ষে রায় হয়েছে, এবং সেখানে কুয়াকাটা সি বিচের যে বেড়িবাঁধ, এর যে দক্ষিণ পাশে আর কোনো স্থাপনা থাকবে না, সেইভাবেই কোর্ট নির্দেশনা দিয়েছেন। এবং কক্সবাজার সি বিচও আপনি জানেন যেটা কিন্তু আপনার ওই যে সমস্ত বালু এরিয়া আছে ন্যাচারাল, সেই জায়গা প্রোটেক্ট করার জন্য আদালতের রায় আছে, এবং এটা কিন্তু প্রতি 2-3 বছর পরপরই আমাকে আদালতে যেতে হয়। এই কিছুদিন আগে আদালতের মাধ্যমে নির্দেশনা করানো হয়েছে, কারণ আবার তারা দখল করেছিল, এবং স্থানীয় কিছু, বিশেষ করে পৌরসভা এবং স্থানীয় প্রশাসন, তাদের কিছু অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে এই সমস্ত স্থাপনাগুলো বারবার তারা লিজ দিচ্ছেন, এবং সেখানে তারা এই কাজগুলো করছেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকা ছিল উদাসীন, যে কারণে শিশুসহ সার্বিক জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়ে। খাদ্যে ভেজাল মেশানো ও বাজারজাত করার বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশিত হলে নিজের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের মাধ্যমে রেড মামলা দায়ের করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। খাদ্য নিয়ে আমরা অনেকগুলো জনস্বার্থে মামলা করেছি। আমরা যে মুরগির ডিম খাই, মুরগির মাংস খাই, এটি কিন্তু একবার পত্রিকায় এসেছিল, যেগুলো খুবই অত্যন্ত ডেঞ্জারাস মানুষের হেলথের জন্য। তখন আমি জনস্বার্থের মামলা করেছিলাম। মুরগিগুলো সংগ্রহ করে ল্যাবরেটরি থেকে এটা টেস্ট করা হয়েছিল, তারপরে ডিমগুলো সংগ্রহ করে টেস্ট করা হয়েছিল, তারপর ঢাকার পানি, যে পানিটা দূষিত বলেছিলাম, সেই পানি আদালতের নির্দেশে, আমাদের জনস্বার্থের মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে এই পানি সিঙ্গাপুর থেকে ল্যাবরেটরি টেস্ট করে আনা হয়েছিল। খাদ্যে ফরমালিন, ভেজাল, শিশু খাদ্যে মেলামাইন ব্যবহার বন্ধের নির্দেশ ছিল অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের দীর্ঘ আইনি লড়াইয়ের ফসল।
দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তের প্রোটিনের অন্যতম অবলম্বন হচ্ছে মুরগির মাংস। সেই মুরগি দ্রুত বড় হওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্পের বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন করে বাজারজাত করতে থাকে। হাজারীবাগের ট্যানারির যে আপনার বর্জ্য, যেটা আপনি জানেন যে ট্যানারিতে অনেক কেমিক্যাল ইউজ করা হয়, এই বর্জ্যগুলোকে কেটে কেটে তারপরে সেটিকে ফিশ ফিড হিসেবে ব্যবহার করা হতো, যেটা মাছের মাধ্যমে আমাদের পেটে আসতো এবং আমাদের ক্যান্সারের জন্য অন্যতম রিজন। সেখানে কিন্তু আমি একটা জনস্বার্থের মামলা করেছি। সেই মামলায় এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ভেঙে দেওয়ার নির্দেশনা আছে এবং ওই সময় সব ভেঙে দিয়েছিল হাজারীবাগ সহ অন্য জায়গায়। সারা দেশে কিছু চালাচ্ছে, প্রশাসন সেটি ব্যবস্থা নিতে পারে, অলরেডি জাজমেন্ট আছে। রাজধানীর যানজট, বায়ু দূষণ, শব্দ দূষণ, ধূলি দূষণ, রাস্তায় অবৈধ পার্কিং বন্ধের নির্দেশনা এসেছে তার জনস্বার্থের মামলা থেকে। বায়ু দূষণ নিয়ে আমরা অনেক মামলা করেছি। ঢাকা শহরের বায়ু দূষণ, এই যে ঢাকা শহরে 1 নম্বর আমরা থাকি সবসময় দূষিত শহর, এই কয়েকদিন আগেও তো একটা অর্ডার হয়েছে, আপনারা দেখেছেন। 19 সাল থেকে কিন্তু আমি এটা চেষ্টা করছি, কিন্তু প্রশাসনের কিছুটা অসহযোগিতার কারণে পুরোপুরি রায়টা বাস্তবায়িত হচ্ছে না। এই যে দুর্ঘটনা হচ্ছে মহাসড়কে, নসিমন করিমান এগুলো চলছে, এগুলো তো অবৈধ যান। এগুলো কিন্তু আপনার আদালতের মাধ্যমে রায় হয়ে গেছে এবং আমরা যে জনস্বার্থের মামলা করেছি এখানে রায় দিয়ে বলা হয়েছে এগুলো রাস্তায় চলতে পারবে না, এগুলো বন্ধ করার জন্য। আপনার শব্দ দূষণ নিয়ে আমরা মামলা করেছি। আপনি জানেন যে ঢাকা শহরে হাইড্রোলিক হর্ন এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কম, কিন্তু এটা কিন্তু মারাত্মক আকারে বেড়ে গিয়েছিল। হাইড্রোলিক হর্ন এই ব্যাপারে কোর্ট নির্দেশনা দিয়েছেন, ইম্পোর্ট বন্ধ করার আদেশ দিয়েছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন। এরপরে আপনার শব্দ দূষণের কারণে জানেন ঢাকার বহু রিক্সাওয়ালা, তাদের কিন্তু শ্রবণ শক্তি তাদের নষ্ট হয়ে গেছে, শোনে না তারা কানে। এবং সেই কারণে আমরা একটা জনস্বার্থে মামলা করেছি যে এই যে রিক্সাগুলো চলে না, হাইড্রোলিক হর্নের দায়িত্ব ছিল কার? সরকারের দায়িত্ব ছিল বন্ধ করা, কিন্তু একটা লোক ভিক্টিমাইজ হয়ে গেল। রাস্তায় তার পেট চালানোর জন্য সে রিক্সা চালায় এবং রিক্সা চালিয়ে সে জীবিকা নির্বাহ করে। রাস্তার শব্দ দূষণের কারণে তার কান শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেল, ক্ষতিপূরণটা সরকারকে দিতে হবে এবং এই তালিকা তৈরি করে সেই তালিকা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা জনস্বার্থে মামলা করেছি। সেখানে কিন্তু আদালত রুল ইস্যু করে তালিকা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন। জীবন রক্ষাকারী ওষুধের মূল্য, ওষুধের বাণিজ্যিক বিজ্ঞাপন বন্ধ, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের নির্দেশ ছিল অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের দীর্ঘ আইনি লড়াইয়ের ফসল। আমরা যে অ্যান্টিবায়োটিক খাই রোগ সারানোর জন্য, কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক তৈরি হতো নিম্নমানের, যার ফলে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু আপনার ওষুধ কমছে না। এটা একটা রাইট টু লাইফের উপর এফেক্ট করছে, মানুষের জীবন থেকে জীবন বেঁচে থাকার অধিকারকে খর্ব করছে। সেই কারণে কিন্তু আমরা দুইবারে, একবার 20টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর একবার 18টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি হাইকোর্টের নির্দেশে আমরা কিন্তু এগুলো বন্ধ করেছি এবং কোর্ট বলেছে যে জিএমপি ফলো না করে তোমরা এই ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদন করতে পারবে না। ওষুধ মানুষের জীবন রক্ষা করে, ওষুধের সাথে মানুষের জীবন সম্পৃক্ত। আমরা ব্যাধিতে আক্রান্ত হলে পরে আমরা ওষুধ সেবন করে আরোগ্য লাভ করি। মঞ্জিল মোর্শেদ সাহেব দেখলেন যে বিগত সরকারের সময়, দ্যাট ইজ হাসিনা সরকারের সময়, এখানে ওষুধের মূল্য এগুলো দিয়ে দেওয়া হইলো ওষুধ কোম্পানি যারা তৈরি করবে ওষুধ তাদের উপরে দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার কারণে তারা একচেটিয়া মুনাফার দিকে চলে গেল। খুব স্বাভাবিক, যদি নিয়ন্ত্রণ না থাকে। মঞ্জিল মোর্শেদ সাহেব রিট করলেন, সেই রিটের ফলাফল অনুযায়ী এটা ওষুধ প্রশাসনের অধীনে চলে গেল এবং সেখানে মানুষের এই যে এখন আমরা ওষুধগুলো খাচ্ছি, ওষুধ ব্যবহার করছি, এক ক্রয় ক্ষমতার মধ্যে তিনি নিয়ে আসলেন। এই যে কাজটি তিনি করলেন, এই কাজটি একটি সাধারণ মানুষের জন্য সীমাহীন একটি অবিনাশী একটি সহযোগিতা তিনি করলেন। দেশের অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী নদী। দেশের মোট আমদানি রপ্তানির 92% কর্ণফুলী নদীতে স্থাপিত চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। ভূমিদস্যু ও অসাধু ব্যবসায়ীদের কালো থাবায় দখল দূষণে এই নদীটি স্বাভাবিক গতিপ্রবাহ হারিয়ে যায়। যারা অসাধু ব্যবসায়ী তারা নদীর পাড়ে ব্যবসা প্রতিষ্ঠান করে এগুলো দখল করার জন্য প্রচেষ্টা চালায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো কর্ণফুলী, আমরা মামলা করতে গিয়ে দেখলাম যে পোর্ট অথরিটি
তারা হলো সবচেয়ে নদী দখলের একটা অন্যতম ব্যবস্থা তারা নিয়েছে, যাতে নদী দখল তারা করতে পারে। বারবার আমরা চেষ্টা করছি, এবং এই পোর্ট অথরিটি নদী দখল উচ্ছেদ করতে চায় না, প্রায় 30 একর জায়গা। পোর্ট অথরিটির চেয়ারম্যানকে হাইকোর্টে কন্টেম করার পরে তাকে হাইকোর্ট কল করেছিল, ব্যক্তিগতভাবে হাজিরা দিয়ে তারপরে আন্ডারটেকিং দিয়ে সেই 30 একর জায়গা উদ্ধার করেছে। আবার এখন কিন্তু আবার তারা ওই নদীর জায়গা মাটি দিয়ে ভরাট করে সেটার মালিকানা দাবি করছে। এই নদীর তীরে স্থাপিত 200 শতাধিক ছোট বড় কারখানার রাসায়নিক বর্জ্য, নদী নোঙর করা 2 শতাধিক জাহাজের তেল বর্জ্য, ওয়াসার সোয়ারেজ প্ল্যান না থাকায় চট্টগ্রাম মহানগরীর 70 লক্ষাধিক মানুষের বর্জ্য এই নদীতে পড়ে নদীর পানি ব্যাপক দূষিত হয়। কর্ণফুলী নদী রক্ষায় 2010 সালে একটি রিট মামলা করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। 2016 সালে এই মামলায় কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী রক্ষায় করণীয় নিয়ে হাইকোর্ট যুগান্তকারী রায় প্রদান করেন। হালে তিনি লড়েছেন অবৈধ ইট ভাটা উচ্ছেদ ইস্যুতে। বলা হয়েছে শত শত অবৈধ ইটভাটাকে আপনার অপসারণ করতে হবে, কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন কারণে তাদের যোগসাজশের মাধ্যমে একবার আদালতের নির্দেশে যায়, ফাইন করে, এবং ইটভাটার মালিকরা ফাইনটা দিয়ে তারা স্বস্তি পায়, কারণ তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ফাইন দিয়ে তারা মনে করে তারা বৈধ হয়ে গেছে, এবং তারা আবার কাজ চালায়, এবং আদালতে যখন রিপোর্ট চায় তখন বলে যে আমরা মোবাইল কোড করেছি, তাদেরকে ফাইন করেছি, কিন্তু ইটভাটাটা কিন্তু উচ্ছেদ করেনি, যার ফলে সে আবার চালায়। এই কারণেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে বায়ু দূষণ কমানো যাচ্ছে না। একজন এমপি সারা জীবনে একটি আইন সংশোধন করতে না পারলেও বহু আইন ও বিধিবিধান বাতিল কিংবা সংশোধন হয়েছে মঞ্জিল মোর্শেদের মামলায়। অনেকগুলো আইন কিন্তু আমরা এই HRPBর পক্ষ থেকে আমরা আদালতে চ্যালেঞ্জও করেছি, আইন করার জন্য নির্দেশনা পেয়েছি। আপনারা জানেন যে ঢাকা শহরে এই যে আমাদের মেড সার্ভেন্ট গুলো কাজ করে 12 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু বেতন কিন্তু লিমিটেড, এবং কোনো ছুটি নাই, এবং অমানবিক ব্যবস্থা। এটির ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করে তাদের একটা নির্দিষ্ট আইনের মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু আমরা একটা জনস্বার্থের মামলা করেছিলাম। সেখানে আদালত নির্দেশনার প্রেক্ষিতে সেই গাইডলাইনটা তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু নীতিমালা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে তাদের যে অধিকার সেখানে তারা প্রতিষ্ঠা করতে পারবে। বাজারে এলো সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের জনস্বার্থ মামলার রায় বইয়ের দ্বিতীয় ভলিউম। দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট মাহবুবউদ্দিন খোকন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ বইয়ের মাধ্যমে বার এবং বেঞ্চ উভয়ই উপকৃত হবে। প্রায় 350 মতোর বেশি মামলা আমি জনস্বার্থের মামলা করেছি, তার মধ্যে 100 মামলার জাজমেন্ট হয়ে গেছে। জাজমেন্ট গুলো কিন্তু আবার আমরা পেল জাজমেন্ট হিসেবে এটা পাবলিশ করে দিচ্ছি, যাতে লয়াররা দেখতে পারেন, মানুষ জানতে পারেন। 2টো ভলিউমের মধ্যে বের হয়েছে, এবং এরপরের জাজমেন্ট গুলো আরো বেরোবে। সৎ মায়ের বাধায় বাবার বাসায় ঢুকতে পারছে না প্রয়াত ফ্লাইট কমান্ডার মোস্তফা জগলুল ওয়াহিদের 2 কন্যা। আমি মুশফিকা মোস্তফা, আমার পিতা মোস্তফা জগলুল ওয়াহিদ। তো আমার বাবা মারা যান 2020 সালের 10ই অক্টোবর। 2005 সালে অবসর নেন ফ্লাইট কমান্ডার মোস্তফা জগলুল ওয়াহিদ। স্বনামধন্য পরিবারের সন্তান তিনি, নিজেও ছিলেন কর্মগুণে অনন্য। বিমানের ক্যাপ্টেন হিসেবে দেশের সরকার প্রধানের ফ্লাইট পরিচালনাও করেন তিনি। জগলুলের বিয়ে হয়ে যাওয়া 2 মেয়ের দাবি, সৎ মা আঞ্জু কাপুর তাদেরকে বাবার লাশও গ্রহণ করতে দেয়নি। আমার বাবা 10 তারিখে মারা যাওয়ার সময় আমাদের সাথে অন্যায় হয়ে এসেছে যে আমার বাবার ডেড বডিটা আমাদের কাছে হ্যান্ড ওভার করা হয়নি। ইভেন কি ওনার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত কপি আমাদের কাছে দেওয়া হয়নি। আমার বাবা এখানে ছিলেন, আমার 2015 সালে বিয়ে হয়ে যায়। তো বিয়ের পর ন্যাচুরালি আমি আমার স্বামীর সাথে থাকি। আমি আসছি, আমি জাস্ট আমার বাবা যে রুমটাতে থাকতেন ওখানে থাকতে, মানে ওখানে একটু যেতে চাই, মানে আমার বাবা এখানে থাকেন, জাস্ট বাসার ভিতরে একটু ঢুকতে চাই। 4 ঘন্টা এখানটায় বসে থেকে কোনো সাহায্য না পেয়ে আমি চলে যাই গুলশান থানায়। আমি একটা জিডি করি পুলিশের আইনি সহায়তার জন্য।
কিন্তু সেখানেও পুলিশ আমাকে গুলশান থানা আমাকে কোনো সহায়তা করেননি। মুষলধারে 2 দিন অসম্ভব বৃষ্টি হয়। আমরা 5 দিন ওইখানটায় বাড়ির সামনে অবস্থান গ্রহণ করি যাতে আমাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়, কিন্তু সেখানটায় আমরা কোনো ধরনের কোনো সহায়তা প্রথমত কারোর কাছ থেকে পাইনি। তারপরে মঞ্জুর মোর্শেদ স্যার ওনার নিউজ পেপার ক্লিপিংস, নিউজ সব কিছু দেখে উনি বিষয়টাকে আরও গুরুতর হিসাবে নিয়ে আমাদেরকে সে 2020 সালে দুর্গাপূজার দিন ছিল 26শে অক্টোবর, উনি কোর্টের থেকে একটা সুমোটো রুল নিয়ে আসেন। ওই রুলে আমাদেরকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দেন। গুলশানের নিজস্ব বাড়িতে 2 মেয়ে প্রবেশ করতে পারছিলেন না, সেই ব্যাপারে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে সৌমটো রুল জারি করা হয়েছিল এবং তাদেরকে বাসায় প্রবেশের ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই মামলায় মেয়েদের পক্ষে পক্ষভুক্তির আবেদন করেছিলাম আমি, সেটা গ্রহণ করে আদালত পরবর্তীকালে শুনানি করেছেন এবং আজকে শুনানির শেষে আজকে রায় হয়েছে। আদালত রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন এবং আঞ্জু কাপুরের সঙ্গে যে জগলুল ওয়াহিদের যে বিয়ে, যেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যে বিধান, সেই বিধানের পরিপন্থী বলে বলেছেন, এই জন্য বিয়েটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তার নামে যে উইল করা হয়েছিল সেই উইলটা ইতিমধ্যে আদালতেও এটা ডিসমিস হয়েছে এবং যেহেতু তার স্ত্রী না এবং সে একজন বিদেশি, সেই কারণে এই উইলের কার্যক্রমতা নেই বলে আদালত বলেছেন। এবং উনি যে সাহায্যটা আমাকে করেছেন ওই সময় আমাকে এবং আমার বোনকে, সেটা ওনার কাছে আমরা সবসময়ের জন্য কৃতজ্ঞ। ওনাকে সবসময় খুব স্মরণ করি, আমরা শ্রদ্ধার সাথে খুব স্মরণ করি এবং ওনার প্রতি আমরা সবসময় অনেক কৃতজ্ঞ জানাই। আমার নাম হচ্ছে রেহানা আলী রিমি। 2009-এ আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে কোচিং করি নিউক্যাসল ল একাডেমিতে। ওই সময় আমাদের একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে খাজা ইকবাল। তো সে আমাকে, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম, তো উনি আমাকে বললো যে উইলিয়ামসবার্গ নামে একটা ইউনিভার্সিটি আছে যেটার উইংস সে বাংলাদেশে নিয়ে এসছে এবং আমি যদি ওখানে ভর্তি হই তাহলে আমি খুব ইজিলি পড়াশোনা করে আমি একজন ব্যারিস্টার হিসেবে বের হতে পারবো। তো আমি সেই আশায়, যেহেতু আমার ব্যাক অফ স্টাডি ছিল, আমি ওখানে তারও ইনস্টিটিউটে চ্যান্সেরি একাডেমি অফ ইংলিশ লতে জয়েন করলাম ইউনিভার্সিটি অফ উইলিয়ামসবার্গস এর আন্ডারে। 2010-এ সে আমাকে একটা সার্টিফিকেট দিল, ডিপ্লোমা ইন ল। এক একটা সার্টিফিকেটের জন্য সে 5 লাখ করে টাকা নিয়েছিল ওই সময়টাতে। এবং ওই সার্টিফিকেটটা পাওয়ার পরে সেপ্টেম্বরের দিকে এক্সামটা হলো, আমি ডিসেম্বরের দিকে সার্টিফিকেটটা পেলাম এবং ওটা পাওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এটার অথেন্টিকেশনটা আমি জানতে চাচ্ছিলাম। তো অথেন্টিকেশনটা আমি আসলে কোথাও আমি জানতে পারিনি, কারণ ইউনিভার্সিটি অফ লন্ডন তো ওরা সরাসরি ডিনাই করলো। আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম, ওখান থেকে ওরা ডিনাই করলো যে উইলিয়ামসবার্গ নামে কোনো ইউনিভার্সিটি ইউকেতে এক্সিস্ট করে না। মঞ্জুর মোর্শেদ স্যারের সাথে আমি যোগাযোগ করলাম, স্যার আমার পক্ষ হয়ে উনি রিচ করলেন এবং রিচ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের এগেইনস্টে এবং লোকাল যে থানা ছিল তাকে করা হলো, ইউজিসি কেও পার্টি করা হলো এবং সবশেষে আপনার খাজা ইকবাল যে তার ইনস্টিটিউটের চ্যান্সেরি একাডেমি অফ ইংলিশ সেটাকেও পারচেজ করা হলো এবং এই কেসটা চলেছে 2011-তে আমি কেসটা করেছি। কেসের নাম্বার ছিল 7407/11। 12-এর শেষের দিকে যেটা রেজাল্ট আসলো সেটা হচ্ছে রুল অ্যাবসলিউট ছিল এবং উচ্ছেদের জন্য মঞ্জুর মোর্শেদ স্যার একটা পারমিশন নিয়েছিলেন যে এই ইনস্টিটিউটটা যেন উচ্ছেদ করা হয়। সেই সাথে প্রায় 65টা ইনস্টিটিউট ছিল ওই সময় ঢাকা সিটিতে যেগুলো এইরকম বাইরের সার্টিফিকেট এনে দিত এবং তাদের কোনো অথেন্টিকেশন নাই। মানে মঞ্জুর মোর্শেদ স্যার আসলে ছিলেন বলে ওই সময়টায় এই জিনিসটা পসিবল হয়েছে, যেহেতু স্যারের খুব ভালো একটা গার্ডস ছিল এবং এটা যেহেতু ভুয়া ইনস্টিটিউট, স্যারের কথা ছিল যে এটা আমরা যেভাবে হোক এটাকে আমরা ক্লোজ করবো, আমরা এটাকে বন্ধ করবো এবং সেটাই করা হয়েছে। আমার এই কেসটা 7407/11 এই কেসটা হাইকোর্ট ডিভিশনে অলরেডি ডিএলআর যেটা থাকে সেখানে অলরেডি এটা ইনক্লুড করা আছে, রেহানা আলী ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স। সবলের ওপর দুর্বলের এই আইনি বিজয় এনে দিয়েছিল যে প্রতিষ্ঠান, তা হল হিউম্যান রাইটস অ্যান্ড
পিস ফর বাংলাদেশ HRPB। সাংবিধানিক আইন অধিকার বঞ্চিত প্রান্তিক মানুষের বেদনা ভাগ করে নেয়াই যার ব্রত। যেখানে মানবতার ভূ লণ্ঠন, সেখানে ফায়ার সার্ভিসের ব্যাকুলতা নিয়ে ছুটে যাওয়া যার অঙ্গীকার। ব্যতিক্রম মানব দরদি এই HRPBর প্রাণপুরুষ প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আইনের জটিল চর্চার ভেতর থেকেও যার প্রথম জ্ঞান মানুষ, আইনাঙ্গনের বহুমাত্রিক বিভাজন আর বিভ্রান্তির ডামাডোল বিদীর্ণ করে যিনি মানবতার পতাকা উড্ডীন রেখেছেন একাকী। আমার এই জনস্বার্থের কাজগুলো নিয়ে এটির কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হলো পারিবারিক সম্পর্ক যদি বিবেচনা করেন আপনি। কারণ আমি তো প্রায় অনেক বছর থেকে কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে কিন্তু শুধু মৃত্যু ঝুঁকি না, আরেকটি হলো যে আমি অত্যাধিক পরিশ্রম করার কারণে কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়েছি এবং সকাল থেকে রাত পর্যন্ত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করতে হতো। এবং সেখানে আমরা যখন এই কাজগুলো করতাম তখন দেখা যেত যে আমার পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে, বিশেষ করে আমার ওয়াইফ, বাচ্চারা, তারা কিন্তু অনেকটা সময় তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এমনি তো আইনজীবী প্রফেশনে ছেলেমেয়েরা একটু কমই সময় পায় বাবাদের কাছ থেকে, যেহেতু প্রফেশনালি তারা বেশি বিজি থাকে। এবং এর চেয়ে আরেকটি যেটা বড় সমস্যা হয়েছে সেটি হলো এই অত্যাধিক পরিশ্রম করার কারণে আমার কিন্তু স্বাস্থ্যগত কিছু প্রবলেম হয়েছে। সেটিও কিন্তু এই জনস্বার্থ কাজের সঙ্গে জড়িয়ে আমার এই প্রবলেমটা হয়েছে। তো আলটিমেটলি আপনার সব দিক বিবেচনা করে যদি আমি পারিবারিক রিলেশনের ক্ষেত্রে, জনস্বার্থ মামলার ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করব যে কাজগুলো করার ক্ষেত্রে ফ্যামিলি আমার কাছ থেকে ডিপ্রাইভ হয়েছে অনেক। এবং এই ডিপ্রাইভ হওয়ার কারণে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে কিনা এটা একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসবে। কিন্তু আমি খুব গর্বের সঙ্গে বলবো যে না, এটা খুব প্রবলেম হয়নি। কারণ এটা প্রথম থেকে মৃদু আপত্তি থাকলেও যে এত সময় কেন দেওয়া হচ্ছে, ঘুমাতে কেন আসছো না, এই বিষয়গুলো পরবর্তীকালে যখন কাজের মাধ্যমে দেখেছে মানুষের কাজ হচ্ছে এবং মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করছে, তখন আস্তে আস্তে এগুলো তারা সরিয়ে নিয়েছে। তবে এই যে হত্যার হুমকিগুলোতে তখন কিন্তু পরিবার অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিল এবং অনেকটা হতাশ হয়েছিল এবং এক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে কাজগুলো আর না করার জন্য, যে এই রিস্ক নিয়ে কি করা দরকার। কিন্তু যাই হোক, আমার দৃঢ়তার জন্য কিন্তু আমি বলেছি যে না, কাজ আমরা করতেই হবে, কিন্তু হয়তো সতর্কভাবে চলাফেরা। যেমন আমি কিন্তু খুব ফ্রি মুভমেন্ট করি না, কারণ হলো যে যেহেতু অনেক মৃত্যু ঝুঁকি আছে এবং অনেকেই আমার কাজের কারণে তাদের ব্যক্তিগত স্বার্থ, লোভ লালসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ফ্রি মুভমেন্টটা খুব করি না। একজন মানুষের ফ্রি মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই কাজ করতে গিয়ে কিন্তু আমার ফ্রি মুভমেন্টটা ব্যাহত হয়েছে এবং শারীরিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আমার যে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ আমি যেটা ইনকাম করতাম তার কিন্তু একটা বড় পোর্শন এই জনস্বার্থের মামলার জন্য আমাদের খরচ করতে হতো। সেটির ব্যাপারেও কিন্তু পরিবারের পক্ষ থেকে প্রথম মৃদু আপত্তি থাকলেও যে কেন নিজের পকেটের পয়সা খরচ করে এগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তারাও অ্যাডজাস্ট করে নিয়েছে। আমার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম অভিষেক মোর্শেদ আর মেয়ে হলো অন্বেষা মোর্শেদ। অভিষেক মোর্শেদ বুয়েট থেকে 2017-18 সালে ত্রিপলিতে পাশ করেছে ইঞ্জিনিয়ারিং, এবং এটা পাশ করে সে মাস্টার্সে স্কলারশিপ নিয়ে রচেস্টার ইউনিভার্সিটি আমেরিকাতে পড়তে গিয়েছেন এবং পিএইচডি স্কলারশিপও ছিল। তো মাস্টার্স করে ওখানে পিএইচডি করেছেন, পিএইচডি কমপ্লিট করে এখন মাইক্রন কোম্পানিতে জব করছেন। ছোটবেলা থেকেই আব্বুকে আমরা পরিবারের সবাই একজন কঠোর পরিশ্রমী মানুষ হিসেবেই দেখে এসেছি। আব্বুর কর্মব্যস্ততার কারণে বড় হওয়ার পরেও আসলে ওইভাবে আব্বুর সাথে সময় কাটানো সম্ভব হয়ে ওঠেনি। তবে এমন না আব্বু আমাদের ব্যাপারে কখনো উদাসীন ছিলেন। আমাদের দুই ভাই বোনেরই স্বাস্থ্য এবং পড়াশোনা, এই দুই ব্যাপারে আব্বুকে কখনোই আপোষ করতে দেখিনি। স্মৃতি রোমন্থন করতে গেলে মনে পড়ে আমি কিংবা আমার বোন যখনই অসুস্থ হতাম তখন সবকিছু একপাশে রেখে আমাদের ডাক্তার দেখানো, রোগ শনাক্তকরণের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে আমাদের সুস্থ হয়ে ওঠাটাই তখন আব্বুর কাছে প্রাধান্য পেত। আব্বু নিজেও ঘোরাঘুরি অনেক পছন্দ করতেন এবং আমাদেরও যখন সবার ছুটি মিলতো আমরাও দেশে বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। কোথাও ঘুরে আসার পর কিংবা কোনো দাওয়াত থেকে ফেরার পর আমরা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তাম বা ঘুমিয়ে পড়তাম, তখন আব্বুকে দেখতাম গভীর রাত পর্যন্ত জেগে কাজ করতে। তো মাঝে মাঝেই মনে হতো আসলে এসবের কোনো দরকার আছে কিনা।
বিশেষ করে আমি কলেজে থাকা অবস্থায় যখন আব্বুর জনস্বার্থে করা কাজের জন্য আমাদের পরিবারের সবার উপর হুমকি আসে, কিংবা আস্তে আস্তে যখন জানতে পারি যে আব্বু নিজের পকেট থেকে খরচ করে এসব কাজ করে থাকেন, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতো যে এসবের কোনো মানে আছে কিনা। তবে আস্তে আস্তে বড় হওয়ার পর বুঝতে পেরেছি, যখন কোথাও যেতাম মানুষ আব্বুর প্রশংসা করত, এবং স্বাভাবিকভাবেই নিজেও বড় হওয়ার পরে এখন বুঝতে পারি যে কিছু কিছু কাজ থাকে যেগুলো মানুষের জীবনকে পরিপূর্ণতা দান করে। হয়তো আব্বুর জীবনে সব জনস্বার্থে করা কাজ ঠিক একই ভূমিকা পালন করে থাকে। আর আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স করেছেন। অনার্স করার পরে মাস্টার্সের জন্য সে স্কলারশিপ নিয়ে ফিনল্যান্ডে গিয়েছেন। ফিনল্যান্ডে মাস্টার্স করেছেন। মাস্টার্স করে এখন ওখানে একটা জব করছেন। আব্বুর ব্যাপারে বলতে গেলে সবচেয়ে প্রথমে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে আব্বু একজন কঠোর পরিশ্রমী মানুষ, যাকে কিনা বহু বছর ধরে দেখে এসেছি মানুষের জন্য কাজ করে যেতে। এবং দেখা যেত যে আব্বু অবশ্যই কোর্টে থাকতেন সারাদিন, তারপরে এসে আবার চেম্বার করতে হতো, তারপরে আবার রাত জেগে পরের দিনের প্রিপারেশন নেওয়া, এগুলো ছিল নিত্যদিনের ব্যাপার। ওনার কঠোর পরিশ্রমের একটা তুচ্ছ উদাহরণ মাত্র, এবং আরো অনেক কিছু তো করতেনই পাশাপাশি। তাই বলে যে আমাদেরকে নেগলেক্ট করতেন সেরকম কখনো হয়নি। দেখা যেত আমাদের পড়াশোনা, আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এগুলো ছিল আবার আমার বাবা মা দুজনেরই হাইয়েস্ট প্রায়োরিটি। আমরা কোন স্কুলে যাব, আমাদের কিভাবে আমাদের রেজাল্ট ভালো হবে, পাশাপাশি আমাদের মন মানসিকতা যাতে ভালো হয়, এগুলো সবসময় হচ্ছে তাদের চিন্তার বিষয় ছিল আর কি। তো উনি আমাদেরকে নিয়ে সবসময় হচ্ছে ঘুরতে যেতেন কোথাও আর কি। এই কারণে হচ্ছে আমরাও হয়তো কমফোর্টেবল ফিল করি আর কি যে কোনো জায়গায় যেতে, মানুষের সাথে মিশতে। আর সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রেও আব্বু অনেক অনেক অ্যাক্টিভ এবং খুবই আগ্রহী আর কি। এরকম মানে যত অকেশন থাকে বা হচ্ছে যত রকমের উৎসব, ঈদ, পহেলা বৈশাখ, সবকিছুতে দেখা গেছে আব্বু হোস্ট করার ক্ষেত্রে খুবই আগ্রহী আর কি। এবং এইটা আব্বুকে খুবই আনন্দ দেয়, এবং আব্বু চায়ও আর কি মানুষ যাতে হচ্ছে মানে এরকম অনুষ্ঠানগুলাই যাতে একত্রিত হতে পারে, একত্রে আর কি একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারে আর কি। সেই জিনিসটা হচ্ছে আব্বুর খুবই পছন্দ, এবং আমাদেরকেও এই জিনিসটা আগ্রহী করে তুলতে আব্বু অনেক মানে উৎসাহ দিত আর কি। এমনকি আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি আর কি পারফর্ম করতাম, সেটাও আব্বুকে খুব খুশি করতো। আজকে আমি যে এত দূরে আসতে পেরেছি আর কি, আমি সামাজিকতা কতটুকু আব্বুর মতো মেনে চলতে পারি আমি জানি না, কিন্তু আজকে যে আমি এত দূরে আসতে পেরেছি সেটার পিছনে অবশ্যই আমার বাবা মা দুইজনেরই ত্যাগ এবং সহযোগিতা এবং ধৈর্য, এই সব কিছু আর কি রয়েছে। মঞ্জিল মোর্শেদের ক্ষেত্রে আমরা দেখলাম কেউ এসে তাকে বলতে হচ্ছে না যে আপনি এই বিষয়গুলো করেন বা আমি পিটিশনার হব, এই বিষয়টা আপনি দেখেন। এইরকম শত শত বিষয়, এরকম শত শত মামলা করে করে সে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাকে আপনি পরিবেশ বান্ধব আইনজীবীও বলতে পারেন, জনস্বার্থ রক্ষাকারী আইনজীবীও বলতে পারেন, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমরা যেমন সভা সমাবেশ বা রাজপথে করি, মঞ্জিল মোর্শেদ কিন্তু এই বিষয়গুলো আদালতে শরণাপন্ন হন। এবং আপনি এরকম শত শত মামলা পাবেন যেগুলোতে কোর্টের মাধ্যমে সেই নির্দেশনা পেয়েছে এবং জনগণ উপকৃত হয়েছে। মঞ্জিল মোর্শেদ সাহেব হয়তো পৃথিবীতে একটা সীমাবদ্ধ সময়ের জন্য এসছেন, কিন্তু তার কন্ট্রিবিউশনটা এটা থেকে যাবে যুগ যুগ ধরে, চিরদিনের জন্যই থেকে যাবে। আমাদের এই প্রফেশনের একজন মানুষ, তিনি সমস্ত কিছু করেছেন তার নিজের পকেটের পয়সা দিয়ে। কাজেই মঞ্জিল মুর্শেদরা যুগে যুগে সৃষ্টি হোক, আমরা হয়তো অনেকেই মঞ্জিল মুর্শেদ হতে পারছি না। আমি আশা করব মঞ্জিল মুর্শেদদের মতো মানুষ এই পেশায় আসুক, এই পেশাকে মহিমান্বিত করুক, দেশের মানুষের কল্যাণে ভূমিকা পালন করুক, দেশের অগ্রগতির জন্য ভূমিকা পালন করুক, এই আশাবাদ আমার থাকবে। আমি নিরন্তর ধারায় মঞ্জিল মুর্শেদকে শ্রদ্ধা জানাই, আমি নিরন্তর ধারায় তার কর্মতৎপরতা আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।